আমাকে সকাল থেকে রাত অবধি ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর ফর এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল সাইবার কেস আর যে কোনো কেস যাতে ইলেকট্রনিক এভিডেন্স মানে হলো 5টাই কনভিকশন আছে এবং এই 5টা কনভিকশনের পেছনে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক এভিডেন্সের প্রয়োজন আছে। কারণ হচ্ছে আগামী দিনে যদি একটা সিরিয়াস ক্রাইম আমরা যদি কনভিকশনের কথা না ভাবি তাহলে আগামী দিনে ক্রাইমকে কন্ট্রোল করা সম্ভব নয়। তার কারণ আগামী দিনে এই সাবজেক্টটা বাদে আর কোনো ক্রাইম থাকবে না, আর সমস্ত ক্রাইম এই সাবজেক্টের আশপাশে ঘুরে বেড়াবে। কিরকম উদাহরণ, একবার এক সাব ইন্সপেক্টর কাকেরা পুলিশে এগিয়ে থেকে সিডিপিএস থেকে ক্লাস করার পরে আমাকে ফোন করে। অফিসার আমাকে ফোনে বলে যে স্যার আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি কি অন্যায় করে ফেলেছেন? একটি মেয়ে আত্মহত্যা করার পেছনে তার শ্বশুর বাড়ির অত্যাচার ছিল। 7 বছর ম্যারেজের মধ্যে নিউলি ম্যারেড এবং কেস স্টার্ট হয়, শ্বশুর বাড়ির লোকজন অ্যারেস্ট হয়। তার আগে যখন সুরতে হালত হয় তখন তার বডির সামনে গিয়ে যিনি ইনকোয়েস্ট রিপোর্ট বানিয়েছেন তিনি দেখেছেন, ইনকোয়েস্ট রিপোর্ট জানেন তো সবাই, তার হাতের মুঠোর মধ্যে একটা মোবাইল ফোন ছিল। অফিসারের মনে হয়েছে, তো যখন মোবাইল ফোনটা ছিল তার মনে হয়েছে মোবাইল ফোনটা কোনো একটা দরকার নেই এবং মোবাইল ফোনের মুঠোটা খুলে মোবাইল ফোনটা নিয়ে মেয়েটির বাবাকে দিয়ে দেওয়া। মেয়েটির বাবা বেশ কিছু মাস পরে যখন আসামিরা বেল পেয়ে যায় তখন মেয়েটির বাবা এসে বলে যে অফিসারকে যে আপনি কি করেছেন আপনি নিজে দেখেছেন? অফিসার বলে কেন আমি কি করেছি? বলে আপনি মোবাইলটা নিয়ে তদন্ত কেন করলেন না? তদন্ত করলে কি হবে? কারণ মোবাইলের মধ্যে এই মেয়েটির আত্মহত্যা করার কিছুক্ষণ আগে কিছু অ্যাক্টিভিটি আছে। কি অ্যাক্টিভিটি আছে? মেয়েটা রিপিটেডলি তার হাজবেন্ডকে এবং তার বাপের বাড়ির লোকজনকে ফোনে কথা বলার জন্য ট্রাই করে, কিন্তু কোনো কারণে তার ফোন কানেক্ট হয়নি বলে মেয়েটি হোয়াটসঅ্যাপ এবং SMS করে তার নিয়ার অ্যান্ড ডিয়ারকে জানিয়েছে যে কেন সে আত্মহত্যা করতে যাচ্ছে এবং তার আত্মহত্যা করার পেছনে হু আর রেসপন্সিবল। ক্লিয়ার? এটা একটা সুইসাইডের নোট, তাই তো? সেকশন 32 আসবে। তো আমাদের আর সেদিন নেই যে আমরা অ্যাবেটমেন্ট টু সুইসাইড 306 মামলা করতে গিয়ে আমরা বিছনার তলায় সুইসাইডাল নোট পাবো। আমরা কোথায় সুইসাইডাল নোট পাবো? ফেসবুকে। আমরা কোথায় পাবো? টুইটারে। আমরা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপে। তাহলে ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি মার্চ মাসে এবছর জুবিলি ব্রিজ মার্ডার কেস, তাতে জাজমেন্ট ওপেন করে পড়ে শোনানোর সময় 3 জনের যাবজ্জীবন হয়েছে। আমি ছিলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর। মার্ডার কেস, কিন্তু তাতে মার্ডারের আগে এবং পরে এই ভিকটিমের ফেসবুক এবং মোবাইল এবং বিভিন্ন অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছিল। যারা অফেন্ডার তারা এইগুলোকে ইউজ করেছিল এটা বোঝানোর জন্য যে ও এখনো জীবিত আছে এবং যাতে কোনোভাবে আসামিরা ট্রেস না হয়, ভিকটিমের ডিভাইস দিয়ে দিয়ে র্যানসম কল বা টাকা চাওয়া, ডিমান্ড করা ইত্যাদি কাজগুলো তারা করেছে। এই মামলা যখন জাজমেন্ট হয়, জাজমেন্টের সময় ওপেন কোর্টে কোর্ট দিয়েছিল আমাদেরকে যে যদি প্রসিকিউশন এই পরিমাণ ইলেকট্রনিক এভিডেন্স কোর্টে না আনতাম তাহলে এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এই মার্ডার কেসে প্রমাণ করা যেত না। আজকে এমন একটা দেশে আমরা বাস করি, নীতি আয়োগ বলছে যে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, নীতি আয়োগ জানা যেত, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে 2020-তে আমাদের দেশে 730 মিলিয়ন ইন্টারনেট ইউজার হবে। এই হিসেবটাকে আমি খুব ভালোভাবে মানি না, আমার মনে হয় এটা অলরেডি আমরা রিচ করে গেছি। আজকে ইয়াং জেনারেশনের 70-80% all the time either logged into internet or computer through mobile or any other device, especially mobile. কারণ যদি আমরা NCRB ডেটা দেখি তাহলে একজন ইনভেস্টিগেটিং অফিসার যখন ফিরতে যাবে তাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ওই সাসপেক্ট কেসের সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার কে, তার অফেন্স করার সম্ভাবনা বেশি, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। কারণ 20 বছরের নিচে ক্রাইম অ্যান্ড ভিকটিম অ্যামাউন্টস টু 90%। বুঝে গেল? আর সেকেন্ড থিং হচ্ছে যে 8টার মধ্যে 8 জনের মধ্যে 7 জন ভারতীয় ইন্টারনেটে যায় মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে যখন পিওতে রেড করতে যাবে দুটো জিনিসের দিকে তাকাতে হবে, ইয়াংগেস্ট মেম্বার অ্যান্ড দ্য মোবাইল ফোন। এই দুটো হবে প্রথম পাকিচ্ছ। তাহলে এবারে
ইনভেস্টিগেশনটা কিভাবে হবে একটা প্রসিডিওর দেখাবো। ইনভেস্টিগেশন নিয়ে আপনারা প্রচন্ড চিন্তিত, আপনারা জানেন। আচ্ছা, এভিডেন্সের ব্যাপারে একটু বলে নিই, তারপরে ইনভেস্টিগেশনে আসবো। ইলেকট্রনিক এভিডেন্সের জায়গাটা আসতে গেলে কতগুলো জায়গা হয়ে যেতে হবে। কোর্টে যখন কোনো এই কনসেপ্টটা পুলিশের চাকরি করলে সবার থাকা দরকার যে আপনারা আলটিমেটলি কি কালেক্ট করেন, আপনাদের কাজ কি থাকে সকাল থেকে রাত। আইদার বি পার্ট অফ ল অ্যান্ড অর্ডার অথবা একটা ইনভেস্টিগেশন। ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইনভেস্টিগেশন এই দুটো ডোমেন আজকে ভার্চুয়াল ওয়ার্ল্ডকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। ডেটা নেই। যেমন ধরুন আপনি ফেসবুকে কি লাইক করেন না, আপনি কি খেতে ভালোবাসেন কি ভালোবাসেন না, আপনি কালকে রাতে কোন ভিডিওটা ইউটিউবে দেখেছেন, এই জিনিসগুলো আপনার লাইক ডিসলাইক আপনার প্রতিটা। এইবার একটি মেয়ে 17 বছর বয়স, তার কাছে কন্টিনিউয়াসলি প্রমোশনাল এসএমএস যেতে শুরু হলো যে নিউ বর্ন বেবি, এবং 17 বছর বয়স, বিয়ে দেওয়া করেনি, মাইনর গার্ল, তাকে কেন এই প্রোডাক্টের অ্যাড প্রমোশনগুলো পাঠানো হবে যে প্রোডাক্টের কন্টেন্ট হচ্ছে যে ডাইপার বা একটা বাচ্চা জন্মালে যেগুলো লাগে। তো ওখানে স্প্যাম সাংঘাতিক বড় অফেন্স। তো ওরা কি করলো, ওরা প্যারেন্টরা এই কোম্পানির এগেনস্টে একটা কমপ্লেন ফাইল করলো। এই মেয়েটা যখন আলটিমেটলি কোর্ট অব্দি গেল, তখন দেখা গেল যে মেয়েটির বাবা মা জানতো না, কিন্তু মেয়েটা প্রেগনেন্ট ছিল। সেটা কে জানতো? মেশিন জানতো। মেশিন কি করে জানলো না, মেয়েটির লাইক ডিসলাইক এমন ভাবে শিফট হয়েছে যে ডিসলাইক লাইকের মধ্যে একটি প্রেগনেন্ট মেয়ে শিফট হয়ে যাবে, একটি মেয়ে ম্যাচিউর। তো আমরা এখন এই ধরনের মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে বাস করি, যেখানে প্রতিনিয়ত আমাদেরকে পড়া হয়, আর যার কাছে যত বেশি ডেটা আছে সে তত বেশি পাওয়ারফুল। জুকেনবার্গকে কদিন আগে বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। কেন না, ফেসবুকে 2.6 মিলিয়ন অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার, ফেসবুক ইউজার, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ। এইবারে তাহলে আমরা দেখলাম ইলেকট্রনিক এভিডেন্স আমাদের বেশি আমাদের আসতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্সের একটা ইনহারেন্ট সমস্যা। কি প্রবলেম রয়েছে? সেটা হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স যখন কালেক্ট করতে যাচ্ছেন, মানে আপনি পিওতে গেলেন, পিওতে গিয়ে আপনি দেখলেন যে আসামি তার কিছু ফুটপ্রিন্ট, ক্রাইমের জিনিস তার মেশিনে রেখেছে। কীভাবে? একটা এক্সাম্পল দিই। একটি মেয়ে মাইনর গার্ল এগেন টরেন্টোতে হারিয়ে গেল। তা হারিয়ে যাওয়ার পরে তার বাড়ির লোকের মনে হয়েছিল কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তারা একটা এফআইআর কমপ্লেন ফাইল করলো। সেই কমপ্লেনটা আলটিমেটলি কানাডার হাইটেক এই কম্পিউটার সেল সেই ইনভেস্টিগেশনটাকে হাতে নিল, এবং হাতে নিয়ে সেই ইনভেস্টিগেশনে চলতে গিয়ে হঠাৎ করে দেখা গেল কতগুলো ক্লু পাওয়া যাচ্ছে। নাম্বার 1 ক্লু, মেয়েটার লাস্ট কোথায় লোকেশন। মেয়েটার লাস্ট লোকেশন একটা এমন জায়গা, সেটা হচ্ছে কতগুলো টরেন্টো শহর থেকে একটু দূরে আউটস্কার্ট এলাকায় কতগুলো ফার্ম হাউস আছে। এবং আরেকটা জিনিস দেখা গেল যে মেয়েটা এই নিখোঁজ হওয়ার 15-20 দিন আগে থেকে একটা ভদ্রলোকের সঙ্গে একটু অনলাইনে বন্ধুত্ব করেছিল, ঘন্টার পর ঘন্টা চ্যাট করতো, সে ভালো ভালো রিমার্ক করতো, সে ব্যক্তির নাম হচ্ছে পিন্যাট। তো পুলিশ পেছনে লাগলো যে পিন্যাট ব্যক্তিটিকে ফাইন্ড আউট করতে। তো ইনভেস্টিগেশন করতে করতে ওই ফার্ম হাউস এলাকায় পৌঁছে ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো একটি বাড়িতে ফার্ম হাউসে ঢুকে দেখলো যে ওখানে একটি ইয়াং 21 বছরের লোক রয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো যে এই মেয়েটিকে তুমি দেখেছো? তার উত্তরে সে বললো যে না, আমি মেয়েটিকে দেখিনি। কিছুক্ষণ পর ইনভেস্টিগেটিং অফিসারদের সন্দেহ হয় তার অ্যাক্টিভিটিতে। তারপরে ওই ছেলেটি সমস্ত ইন্টারনেট, কম্পিউটার, তার ইন্টারনেট সার্চ হিস্ট্রি, এগুলো দেখার পর 3টে জিনিস ইনভেস্টিগেটিং এজেন্সি পেল। এক হচ্ছে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, ঘন্টা 2-3 আগে নিখোঁজ যাওয়ার পরে কংগ্রেস চাল যাওয়ার পর দেখা যাচ্ছে যে ছেলেটি সার্চ ইঞ্জিনে মানে গুগলে গিয়ে 3টে কোশ্চেন পুট করেছে। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেপথ অফ নিয়ার বাই লেক, মানে ওই যে ফার্ম হাউস তার কাছে একটা লেক আছে, ওই লেকটার গভীরতা কত, গুগলকে জিজ্ঞেস করলো। 2 নম্বর জিজ্ঞেস করলো যে কখন একটা বডি যদি জলে ফেলে দেওয়া হয় কেন উপরে ভেসে উঠে আসে। আর কি করা যেতে পারে যাতে বডিটা কখনো উপরে ভেসে আসে। গুগল তো জিজ্ঞেস করে না আপনাকে যে আপনি কেন গুগলকে জিজ্ঞেস করছেন,
গুগল তার অ্যান্সারটা দিয়ে দেয় বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে, হলো ছেলেটি উত্তর পেল, উত্তরটাকে এক্সিকিউট করলো। সেটা কি করলো, সেটাকে যখন ফার্দার এক্সামিন করা হলো, ইন্টারোগেট করা হলো, সেটাকে তখন বললো যে মেয়েটাকে আমি আমার বাড়ি পিনাট নামে আমি অ্যাকাউন্ট মেনটেন করি ফেসবুকে আর সব জায়গায়, আমি মেয়েটিকে ইনভাইট করি আমার বাড়িতে, মেয়েটিকে আমি সেক্সুয়ালি অ্যাসল্ট করতে যাই, মেয়েটি রাজি হয়নি, তারপর কোনো রকম একটা হাতাপাই হয় এবং মেয়েটি দুর্ঘটনায় পড়ে এবং মেয়েটি স্পটে মারা যায়, এবং তারপরে ওর ধারণা ছিল যে এই মেয়েটির মৃত্যুর জন্য ও দায়ী, এবং মেয়েটির মৃত্যুটাকে অ্যাফার্ম করার জন্য ও ওই ইন্টারনেট থেকে 3টে জিনিস সার্চ করে এবং তারপর নিয়ার বাই লেকে ওই বডিটাকে ভাসিয়ে দেয়। বডিটা ভাসানোর আগে ওকে গুগল উত্তর দিয়েছিল যে আমাদের বডির বেশিরভাগটাই এয়ার টাইট অর্গান, এবং আমরা যত আমাদের বডিটা মৃত্যুর পর যখন পচতে শুরু করে, ফার্মেন্টেশন হয়, তখন এয়ারের পরিমাণ বাড়তে থাকে, ডিসপ্লেস ওয়াটারের পরিমাণ বাড়তে থাকে। যারা মাধ্যমিকে মন দিয়ে একটু ফিজিক্স পড়েছেন তারা জানেন যে দেয়ার ইজ এ কনসেপ্ট কল প্লবতা, বয়েস, অর্থাৎ যত বডিটা ফুলবে, ডিসপ্লেস ওয়াটারের ওয়েট বেশি করে ওই বডিটা উপরে চলে আসে। এটা হলো সেকেন্ড অ্যান্সার। অ্যান্ড থার্ড অ্যান্সারে গুগল বললো যে যদি কোনো শার্প কাটার বা নাইফ এই জাতীয় জিনিস দিই কোনো ব্যক্তির এয়ারটাইট অর্গানগুলোকে চিরে দেওয়া যায়, তারপর যদি জলে বডিটাকে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে এই বডিটা কোনোদিনই উপরে উঠে আসে না। আপনি যদি এই কেসটার আয় হন, ইনভেস্টিগেশন করতে যান, তাহলে আপনি বলে দিতে পারবেন যে আমি ইলেকট্রনিক এভিডেন্স হ্যান্ডেল করতে পারি না, আমি এই জিনিসটা নেব না। যদি আপনি 3টে সার্চ ইঞ্জিনের কোশ্চেনের যে এভিডেন্সটা না আনতে পারেন, তাহলে আগামী দিনে যখন প্রসিকিউশন চেনটাকে এস্টাবলিশ করবে তখন কিন্তু মামলা দাঁড়াবে, তাই তো? সুতরাং ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু আমাদের হেল্প করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইলেকট্রনিক এভিডেন্স যখন আমরা কালেক্ট করতে যাই, তখন ইলেকট্রনিক এভিডেন্স বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি ইন নেচার, প্রাইমারি এভিডেন্স পাওয়ার সম্ভাবনা নেই। প্রাইমারি বলে তো আপনি একজনের বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে যাচ্ছেন, তাহলে এক্সট্রাক্ট অফ দ্য বার্থ সার্টিফিকেট বুক বা তার ডিউলি সার্টিফাইড কপি যেটা নিয়ে আমরা ঘুরে বেড়াই, যে কোনো একটা আনলে বা কোর্টের সামনে আনলে আপনি ইজিলি করতে পারবেন। কিন্তু একটা ইলেকট্রনিক এভিডেন্সের কনসেপ্ট একটু আলাদা। এরকম আলাদা না, ইলেকট্রনিক এভিডেন্স সবসময় যখনই আপনি কালেক্ট করতে যাবেন সেটা সেকেন্ডারি ইন নেচার। কারণটা কি? ধরুন আমি একটা কম্পিউটারে বসে টাইপ করছি, আমার কাজ শেষ, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি এই হার্ড ডিস্কের থেকে এই ফাইলটা কোনো একটা জায়গা থেকে আমার র্যাম থেকে আমার ফাইলটা আমি হার্ড ডিস্কে সেভ করবো, যাতে আমি পরে গিয়ে আমার ফাইলটা খুঁজে পাই, তাই তো? তাহলে আমি আমার কাজ শেষ হয়ে গেলে আমি যে ফাইলটাকে সেভ করছি, তার মানে আমি অনলি একটা কপি প্রিজার্ভ করছি, না কপি রাখছি। যেমন ধরুন আজকে আপনার সাথে এই পাওয়ার পয়েন্টটা নিয়ে এসে আমি দেখাচ্ছি, আমি কিসে করে নিয়ে পেন ড্রাইভে, তো আমি তো এখন পাওয়ার পয়েন্টটা বসে বানাবো না, পাওয়ার পয়েন্টটা তো আমি সকালে হয়তো বানিয়েছি, আমি যখন ফার্স্ট বানালাম ওটা হচ্ছে প্রোডাকশন, এখন আমি যখন আনলাম এটা হচ্ছে রিপ্রোডাকশন, এটা রিপ্রোডাকশন, তাই না? তাহলে এই যে এভিডেন্সটা, এই যে ডকুমেন্টটা আপনার সামনে আছে খোলা, এটা সেকেন্ডারি ইন নেচার। তাহলে প্রাইমারি এভিডেন্স সাইবার ওয়ার্ল্ডে বা ইলেকট্রনিক এভিডেন্সের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা প্রায় 0। এইবার কোশ্চেন হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স তো করে সহজে অ্যাডমিসেবল হয় না, তাহলে এই ইলেকট্রনিক এভিডেন্স কোর্টে কি করে আপনি প্রমাণ করবেন? অথচ আপনাকে প্রমাণ করতে হবে, কারণ আগামী দিনে এছাড়া কোনো অপশন খোলা নেই। ঠিক বললাম তো? তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ওয়ে আউট ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে যখন আপনি এভিডেন্স কালেক্ট করবেন, সেকেন্ডারি এভিডেন্স, এখানে যদি আমরা দেখি এভিডেন্সের দুটো ক্যারেক্টার আছে। একটা হচ্ছে এভিডেন্সকে এটা বুঝতে গেলে আমার মনে হয় কনস্টেবল লেভেল থেকে এসপি র্যাঙ্কের যে কোনো লোক এটা বুঝতে পারবে যদি 2 মিনিটের জন্য আমার কথাটা বলতেই শোনে। এভিডেন্স যখন আপনার সামনে আসে, এভিডেন্সের দুটো ক্যারেক্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রেলিভেন্সি আর একটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি। রেলিভেন্সি কি জিনিস? আপনি ইনভেস্টিগেশন করতে গেছেন, আপনার মনে হয়েছে যে এই এভিডেন্সটা আমার মামলার জন্য দরকারি, তাহলে আর এক্সাম্পল পিএসের একটা মামলা, পক্সো মামলা 12/14 অভিযোগ হচ্ছে যে একটি মাইনর মেয়ের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট হচ্ছে এবং বিভিন্ন রকমের অফেন্সিভ চ্যাট ওর মধ্যে জয়েন হচ্ছে। মেয়েটা কমপ্লেন করলো, ইনভেস্টিগেশন স্টার্ট হলো। যখন ইনভেস্টিগেশন স্টার্ট হলো তখন এই যে হোয়াটসঅ্যাপের চ্যাটের যে প্রিন্ট আউট, এগুলো রেলিভেন্ট এভিডেন্স, এগুলো যেটাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা একটা ইলেকট্রনিক এভিডেন্স বা ইলেকট্রনিক রেকর্ড, কারণ 65B তে বলা আছে
ইলেকট্রনিক এভিডেন্স আপনি প্রিন্ট আউট হিসেবে আনতে পারেন স্ক্রিনশট, অথবা আপনি একটা মিডিয়া যেমন মোবাইল বা পেন ড্রাইভ বা হার্ড ডিস্কের মাধ্যমে আনতে পারেন, ইট ইজ আপ টু ইউ। কিন্তু এরা সবাই ইলেকট্রনিক এভিডেন্স। ইলেকট্রনিক এভিডেন্সের ক্ষেত্রে তাহলে এই এক্সাম্পলটা বুঝলে আপনি সব বুঝে যাবেন যে ধরুন মেয়েটা যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো আমরা প্রিন্ট আউট হিসেবে স্ক্রিনশট হিসেবে নিচ্ছি, এগুলো রেলিভেন্ট এভিডেন্স, কারণ এগুলো থেকে কেসটা প্রমাণ হবে, সুতরাং এগুলো রেলিভেন্ট। কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত কোর্টে অ্যাডমিসেবল হবে না যতক্ষণ না পর্যন্ত এভিডেন্সটা অ্যাডমিসেবল। এভিডেন্সটা কখন অ্যাডমিসেবল হবে? ওই ইলেকট্রনিক এভিডেন্সটাকে অ্যাডমিসেবল করতে গেলে আমাকে এবারে আসতে হবে যে সেকশন 65 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এটা দুটো অ্যামেন্ডমেন্ট নিল 2000 সালে। একটা হচ্ছে 65A আর একটা হলো 65B। এ বলছে যে কন্টেন্ট অফ এন ইলেকট্রনিক রেকর্ড মে বি প্রুভড অ্যাজ প্রোভাইডেড হিয়ার। মানে কি? মানে হচ্ছে এই যে আমার হোয়াটসঅ্যাপের কেসটা, এই হোয়াটসঅ্যাপের কেসটার মধ্যে যে হোয়াটসঅ্যাপের ছবি এবং চ্যাট, এইটা তো আমার এভিডেন্সে আনতে হবে। এটা কখন আমি আনতে পারবো? যদি ওই স্ক্রিনশটগুলোর সঙ্গে আমি মানে যে দিচ্ছে স্ক্রিনশটগুলো সে যদি একটা স্টেটমেন্ট দেয় আন্ডার সেকশন 65B অফ ইন্ডিয়ান এভিডেন্স। কোশ্চেনটা হচ্ছে যে তাহলে ইলেকট্রনিক রেকর্ড বা ইলেকট্রনিক ডকুমেন্ট বা ইলেকট্রনিক এভিডেন্স কোর্টে আনতেই হবে। আনবো কি করে? ইলেকট্রনিক রেকর্ড বা ডকুমেন্টের সঙ্গে যে দিচ্ছে মানে যার ডিভাইস থেকে, যার ইনস্ট্রুমেন্ট থেকে, আপনি কম্পিউটারে বসে আছেন, এবার যদি আপনি একটা কোনো প্রিন্ট আউট দেন, তাহলে যদি এই কম্পিউটারটা আপনার ডেসিগনেটেড হয়, আপনার অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি পেপার বুকে অর্ডার করে এই কম্পিউটারটা আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনি ওই স্ক্রিনশটের সঙ্গে একটা স্টেটমেন্ট দেবেন আন্ডার সেকশন 65B অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটাতে আপনি 4টে প্যারাগ্রাফ উল্লেখ করবেন এবং 4টে প্যারাগ্রাফের মাধ্যমে এভিডেন্সটার সত্যতা এটা আপনি অ্যাফার্ম করবেন যে হ্যাঁ আমি যে এভিডেন্সটা দিচ্ছি এই এভিডেন্সটা অথেন্টিক, সত্য, ইত্যাদি ইত্যাদি। 65B-তে কি কি প্যারাগ্রাফ থাকে আমি একটু পরে বলবো, তার আগে এই জায়গাটা আলোচনা করে জানতে হবে। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল। এইবারে আমরা আসছি ইনভেস্টিগেশন কিভাবে করতে হবে। একটা এক্সাম্পল শুধু বলবো, যে এক্সাম্পলটা থেকে আমরা একটা কেস স্টাডি দিয়ে আপনাদেরকে, যার উপরে দাঁড়িয়ে একজন ইনভেস্টিগেটিভ অফিসার কিভাবে ইনভেস্টিগেট। এই ইনভেস্টিগেশনটা যেটা আমি দেখাতে যাচ্ছি এটা যে কেউ করতে পারবেন, যার জন্য বিরাট বড় টেকনোলজিক্যাল নলেজের দরকার নেই, আইটি এক্সপার্ট হওয়ার দরকার নেই, বাট 3-4টে জিনিস একটু বোঝা দরকার। মানে কি লেভেলে বোঝা দরকার? এটা খায় না মাথায় মানুষ, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইউটিলিটি। যে কটা টার্ম বলবো এই টার্মগুলোর প্র্যাকটিক্যাল ইউটিলিটি, কারণ এগুলোর ভেতরের যে টেকনোলজি এটা বুঝতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট থেকে আরম্ভ করে অনেক ভেতরে ঢুকতে হবে। কারণ আজকের এই যে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ যা আসছে তার পেছনে একটা বিরাট বড় রোল আছে জাভাস্ক্রিপ্টের, এবং তার সঙ্গে আসা বিভিন্ন লাইব্রেরি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে। তো সেই আলোচনাগুলো করলে এখানে বিশাল আলোচনা হবে। বাট দ্য থিং ইজ দ্যাট যখন আমি যে কেস স্টাডিজটা বলতে চলেছি এটা ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর যেটা সারা পৃথিবী ফলো করে, নট বেঙ্গল, নট ইন্ডিয়া। নাও পয়েন্ট ইজ আমাদের কেসটা হচ্ছে যে 3-4টে কনসেপ্ট আগে বুঝে নেওয়া দরকার। একটা হচ্ছে হোয়াট ইজ ইউআরএল, নেক্সট আইপি অ্যাড্রেস, যদি মনে হয় জানা দরকার ম্যাক অ্যাড্রেস, আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট আইএসপি। আচ্ছা আপনারা প্রত্যেকে মোবাইলটা বের করুন, দেখুন একটুখানি ঠান্ডা মাথায় শুনবেন, যে বোঝেন খুব ভালো, যে বোঝেন কে দিচ্ছে কখন দিচ্ছে। এটা আমার মোবাইল ফোন, আমি আবার বলছি এই মোবাইল ফোনটায় যখনই আমি মোবাইল ডেটায় ক্লিক করলাম, প্রত্যেকে করুন, মোবাইলে করুন, নট কম্পিউটারে। ওয়েব অ্যাপ্লিকেশন মাত্র 7%, 93% মোবাইল ইনভেস্টিগেশন। মাথায় রাখবেন এটা। অ্যান্ড্রয়েডের এবং আইওএস এর ব্যাপক ব্যবহার আছে, পপুলারিটি। তাহলে আমি যখন ইন্টারনেটে কানেক্টেড হলাম, আমার এই মোবাইলটা যখন ইন্টারনেটে কানেক্টেড হলো, তার মানে কি হলো? তার মানে এটাই হলো আমি যখনই এটা ক্লিক করলাম আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যার মাধ্যমে আমি ইন্টারনেটে যাই, যেমন আমার ভোডাফোন হতে পারে, আপনার এয়ারটেল হতে পারে, কারোর বিএসএনএল হতে পারে, কারোর জিও হতে পারে, এরা কে? এরা আমার ইন্টারনেট সার্ভিস দেয়। আমার এরা থাকলে তো আমি ইন্টারনেট সার্ভিস পেতাম না, তাহলে এদেরকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বোঝা গেছে? আপনি ইন্টারনেট আছে আপনার মোবাইলে, কোন কোম্পানি? তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে জিও, রিলায়েন্স জিও। ক্লিয়ার? তাহলে রিলায়েন্স জিও যদি আপনাকে সার্ভিস না দিত, আপনি কি আপনার মোবাইল থেকে ফেসবুকে যেতে পারতেন না? তাহলে আপনাকে ইন্টারনেটে একটা রাস্তা বিছিয়ে দিচ্ছে কে? পাথ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ক্লিয়ার?
মনে রাখবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লাইসেন্স এগ্রিমেন্ট আছে এবং এরা আমাদের আপনাদের ইনভেস্টিগেশনে যা যা দরকার অনেক ক্ষেত্রে দিতে বাধ্য। বোঝা গেল? এবার আসি সেকেন্ড কথা। তাহলে আমি যখনই এই ইন্টারনেট এই মোবাইল ডেটা ক্লিক করলাম, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করলো এক্ষুনি। এটা বোঝা গেছে না যায়নি? এটা বুঝতেই হবে। এটা কার বোঝা যায়নি? কে বোঝেননি? আপনি বুঝেছেন? কি বুঝেছেন বলুন, কি বুঝছেন? বুঝতে তো হবেই। আমার ক্লাস করা খুব চাপের। বলুন কি বুঝলেন সেটা আমায় বোঝান, রিভাইজ হবে আপনার। হ্যাঁ বলুন। আপনার মোবাইলটা ইন্টারনেটে যখন কানেক্ট করছেন, হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? অন করছেন তখন কি হচ্ছে? বুঝুন, নিজে বুঝে বলুন কি হচ্ছে। আপনাকে একটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা হচ্ছে। কে করছে? আপনার আইএসপি। এবার আপনি বলবেন, আপনি তো মুখে বলে দিলেন কোথায় আমার আইপি। এইবারে গিয়ে মোবাইলে ব্রাউজার খুলুন, গুগল খুলুন, গুগলে গিয়ে লিখুন হোয়াট ইজ মাই আইপি। তাহলে আপনার আইপি আছে তো? লিখুন আগে একটু একটু করে ভাই, অল্প অল্প করে। হ্যাঁ বলো। না, এটা ডিপেন্ড করছে। যদি ডাইনামিক আইপি হয় হোয়াট ইজ মাই আইপি লিখে স্পেস দিয়ে এন্টার মারুন, আইপিটা এমনি আসবে, ডিফল্ট ডোমেইনে আসবে। তাহলে আপনারা সবাই আইপি পেয়ে গেছেন। তাহলে আইপিটা কি প্র্যাকটিক্যালি বুঝুন ইনভেস্টিগেশনের স্বার্থে। যখন কোনো মানুষ ইন্টারনেটে যাবে তখন তার একটা আইপি থাকবে, দ্যাটস ইট। বোঝা গেছে? তাহলে সে যদি ক্রাইম করে তার পায়ে ফুটপ্রিন্টের মতো আইপি প্রিন্টটা সব জায়গায় থাকবে। মানে আমি যদি এখন একটা ফেসবুকে গিয়ে ক্রাইম করি, তাহলে আমার ফেসবুকের লগে আমার আইপিটা শো করবে এই টাইমে এই ডেটে যখন আমি ঢুকলাম। বোঝা গেল? অর্থাৎ এই ঘরে ঢুকে আমি একটা মার্ডার করবো, এই ঘরে ঢোকার পরে আমার যে টাইম আর ডেট যে সময় আমি ঢুকেছি আমার ফুটপ্রিন্ট এই ঘরে থাকবে। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বলো। তাহলে এটা হচ্ছে আমাদের এই একাডেমির আইপি। আমি একটা জিনিস দেখাতে চলেছি কিন্তু খুব দরকারি এটা, তা নাহলে ইনভেস্টিগেশন বুঝতে পারবেন না। আর এটা বুঝতে পারলে ইনভেস্টিগেশন জলবাদ হয়ে যাবে। এই যে আইপিটা, এই আইপিটা কোনো আইএসপি দিয়েছে। আমি তো বললাম যে যখনই আপনি ইন্টারনেটে কানেক্ট হবেন আপনাকে একটা আইপি দেবে। কে আইপি দিচ্ছে? আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তবে আপনি ইন্টারনেটে ঢুকতে পারছেন। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন না? ক্লিয়ার হয়নি? আপনার মুখ বলছে। আমি কি বললাম? আমি বললাম যখন আপনি ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটের সঙ্গে আপনার ডিভাইসটাকে কানেক্ট, আপনি যখন ইন্টারনেটে কানেক্টেড হবেন তখনই কানেকশনটা আপনার কে করে দিচ্ছে? আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কারণ আপনি যদি ভোডাফোন এয়ারটেল না ব্যবহার করতেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেন না। তাহলে আপনার ইন্টারনেট কে দিচ্ছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা ওটাকে শর্টে বলছি আইএসপি। হয়ে গেল? এই আইএসপি যখনই আপনি ইন্টারনেটে যাচ্ছেন প্রত্যেকবার যদি ডাইনামিক আইপি হয় তাহলে আপনাকে একটা আইপি দিচ্ছে, অ্যালোকেট করছে, মানে আপনাকে ওই দিন ওই সময় একটা আইপি দিচ্ছে। ক্লিয়ার? তার মানে আপনি এখন ইন্টারনেটে গেছেন, আপনার একটা আইপি আছে, আপনি হোয়াট ইজ মাই আইপি লিখেছে, আইপিটা জেনেও নিলেন। বোঝা গেল? এইবার কোশ্চেনটা হচ্ছে আপনার আইপিটা কোন আইএসপি দিচ্ছে আমি তো জানি না। আমি জানি কি? আপনি কোন সার্ভিস ব্যবহার করেন আমি জানি না, যখন আপনি আমায় বলবেন। এবার ধরুন আপনি হচ্ছেন অফেন্ডার, আমি খুঁজে বের করবো আপনি কোন আইএসপি ব্যবহার করছেন ইজিলি। কিভাবে? দেখুন এই যে আইপিটা, এই আইপিটা হচ্ছে আমাদের এই এটিআই এর আইপি। এই এটিআই এর আইপিটা কোন আইএসপি দিয়েছে বের করতে গেলে আমরা কি করব? আমরা ব্রাউজারে গিয়ে মানে গুগলে গিয়ে বা যেখানে ইচ্ছা গিয়ে আমরা টাইপ করব আইপি লুকআপ। বুঝে গেল? আপনারা এবারে কম্পিউটারে টাইপ করুন আইপি লুকআপ। কোন কোন তাদের কোনো ফাস্ট ফাস্ট নিজেরা নাম বলে কিছু লিখতে পারবেন না। আইপি লুকআপ শুধু জাস্ট লিখবেন বাচ্চাদের মতো আইপি লুকআপ। লিখেছেন? অনেকগুলো ওয়েবসাইট খুলবে, তারা খুলুন তো। না না ঠিক আছে অনেকগুলো দেখুন এটা করার পরে অনেকগুলো খুলে গেছে না। আপনারা আসলে এখানে আইপি লোকেশন ফাইন্ডার ভালো থাকে বলে আমি খুলি। আইপি লোকেশন ফাইন্ডারটা খুলুন, অনেক আছে, যা ইচ্ছা আপনি খুলতে পারেন, আপ টু ইউ। আমি জেনারেট আপনার খুলছে না, আপনার খুলছে না, আপনার খুলছে না। হ্যাঁ এই ব্রাউজারে টাইপ করে দিন আইপি লুকআপ, তাড়াতাড়ি করেছেন? আপনি করেছেন ম্যাডাম? আইপি লুকআপ খুলেছেন? আইপি লুকআপে অনেকগুলো এসে এসছে। আইপি লোকেশন ফাইন্ডার খুলুন।
অনেকগুলো আছে, তার মধ্যে যেমন একটা খুলুন, আইপি লোকেশন ফাইন্ড এই দেখাচ্ছে, এটা খুলুন, খোলার পর দেখবেন একটা বক্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইবারে ওই আইপিটা অলরেডি এসে গেছে, ওখান থেকে উনি করলেন কি ওই আইপিটা কপি করে নিয়ে এখানে দিলেন, বক্সটার মধ্যে আইপিটা দিলাম। আমি কি করতে চলেছি, আইপিটা কোন আইএসপি দিয়েছে সেটা বের করতে চলেছি। কিভাবে করব, আইপি লুকআপ দিয়ে কতগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা খুলবো, খুললে এরকম একটা বক্স আসবে, তার উপর আইপিটা দিলাম আর এখানে গিয়ে ক্লিক করলাম, দেখুন কি হবে, ক্লিক করুন, ক্লিক করে নিচে চলে আসবে, দেখুন ক্লিক হয়ে গেছে। এইবার দেখুন কি রেজাল্ট দিল, রেজাল্ট দিল যে আইএসপি হচ্ছে এনকে, এই আইপিটার আইএসপি হচ্ছে এনকেএন কোড নেটওয়ার্ক। বোঝা গেল? তাহলে আসামির আইপি যদি আমি পেয়ে যাই, আইপি লুকআপে আমি আইপিটা ফেলি, তাহলে সঙ্গে সঙ্গে আমি আসামির আইএসপি পেয়ে যাব। বুঝতে পারলাম তো? আপনাকে বলছি, বুঝতে পেরেছেন? আপনি একটা আইপি পেয়েছেন তো মোবাইলে? আপনি মোবাইলে আইপি পেয়েছেন তো? আইপি লুকআপে কম্পিউটারটা ফেলে দেখুন, আপনার কোম্পানির নাম বলবেন। ও, ওটা আমার মোবাইলে যেটা দিই সেটা এখানে দেবো না, দিলাম হবে, এটা একটু টেস্ট করে দেখবেন। আমি এটা দিই, এটা ইচ্ছা, এটা দিই, একই তো, এটাই তো আসবে। এখানে আপনি তো এর আইপি ব্যবহার করছেন, আপনার নিজের আইপি তো নয়। এটা এখানে যদি মোবাইলের টা দিবেন তাহলে অন্য আপনার টাস্ট অন্যটা না, আপনার জিও, টাস্ট। জিও। ইয়েস, আইপি লোকেশন, আইপি লোকেশন। না না, আইপি লোকেশন বাইরে যান না, এগুলো কেন খোলেন? দেখে যান, ওটাতেও হবে, ওখানে আইপিটা দিন। আর কিছু বলিনি, বাকি কোনো ডেটা ইম্পর্টেন্ট নয়, কারণ এই যে লোকেশন দেখাচ্ছে সেটা হচ্ছে সিমটা কোথা থেকে অরিজিনেট হয়েছে সেখানকার লোকেশন, এটা আসলে লোকেশন নয়। প্লিজ, তাহলে এবার আসছি ইউআরএল। ইউআরএল মানে কি? ধরুন এবার একটা জিনিস বলি, আপনার প্রত্যেকের মোবাইল খুলুন, খুলে ইউটিউবে যান, ইউটিউব খুলুন ম্যাডাম। একটু একটু অল্প বিস্তর টেক্সটাইল তো হতে হবে, নাহলে তো টিকে থাকা যাবে না, তাই না? যে যুগ পড়েছে, চাকরিটা রাখা মুশকিল হয়ে যাবে। ইউটিউব খুলুন, ওখানে নয় মোবাইলে, তাহলে লাভ নেই। খোলা হলো ইউটিউব। এবার আপনাদের জন্য আমার একটা গিফট আছে, ফ্রি অফ কস্ট। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেটা হচ্ছে শুধু সাইবার আর ইলেকট্রনিক এভিডেন্সের। আমার নামটা টাইপ করুন, PIBS, এই যে নামটা লিখুন, লিখেছেন? এখানে বলা আছে ইনভেস্টিগেশন কিভাবে করবেন। এইবারে একটা জিনিস দেখুন, এই যে আমার ইউটিউব ভিডিওটা, এর মাথায় দেখছেন একটা জিনিস লেখা আছে https://youtube.com চ্যানেল স্ল্যাশ, এটাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আপনি বুঝতে পারলেন? আরে আপনি যে কোনো ওয়েবসাইট খুলুন, মাথার উপর দেখুন একটা কিছু লেখা আছে, বুঝেছেন? মোবাইলে নয়, ওয়েবে। https দিয়ে শুরু হচ্ছে, এতে খুলতে হবে। ওয়েবে খুললে দেখতে পাওয়া যাবে, অ্যাপেও পাওয়া যায়, কিন্তু ওখানে আবার কপি লিংক করতে হবে। অ্যান্ড্রয়েডের কনফিগারেশনটাই সম্পূর্ণ আলাদা, যার জন্য এর প্রেজেন্টেশনটা আলাদা, কিন্তু বুঝতে সুবিধা হবে ওয়েবে। বুঝেছেন? ওই যে ইউআরএলটা কপি করে দিলে আপনাকে কিছু করতে হবে না, হলো? আমার যে ইউটিউব ভিডিওটা দেখালাম এই মাত্র, ওটা তো একটা পেজ, চ্যানেলটা তো একটা পেজ ইউটিউবের আন্ডারে। এবারে কল্পনা করুন, আমি তো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও এই সাবজেক্টের উপরে আপলোড করি, তাহলে এখানে যত ভিডিও আছে বা ইউটিউবে বা গুগলে যত মেটেরিয়াল আছে, এই সমস্ত অসুবিধা কি হয়ে গেছে? তো আমি পুরো পেজটা নিয়ে তো ইনভেস্টিগেশন করতে পারবো না, পারবো? অনেক ডেটা রোজ, ওয়ার্ল্ড অফ বিগ ডেটা, গুগলে যত ডেটা আছে আমরা যদি সব প্রিন্ট আউট নিতে যাই, তাহলে পৃথিবীর সমস্ত গাছ কাটতে হবে, তাতেও হবে না। গাছ কাটলে কাগজ তৈরি, তাই তো? হবে না, পুরো হবে না। আর বলছে যে 2017 পর্যন্ত, সভ্যতার প্রথম দিন থেকে 2016 পর্যন্ত যে পরিমাণ ডেটা আমরা ঘেটেছি, সেটা হচ্ছে 2017 থেকে আজ পর্যন্ত যে ডেটা ঘাটছি তার মাত্র 2%। কল্পনা করুন কি বিগ ডেটার যুগে আমরা বাস করি। আপনি জানেন না, আপনি ফেসবুক ব্যবহার করেন না, আপনি সবকিছু থেকে দূরে আছেন, কিন্তু সিঙ্গাপুরে কোনো বসে থাকা কোম্পানি আপনার সমস্ত চালচিত্র বানিয়ে ফেলেছে। সে আপনাকে এতটা ছেড়ে যে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দেবে। বোঝা গেল? তো এই বিগ ডেটার যুগে পুরো ডেটাগুলোকে এনে প্রিন্ট আউট নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করবো? আমরা শুধু ইউআরএলটা নিয়ে ইনভেস্টিগেশন করব। কেন? যতবার আমি ইউআরএলটা ব্রাউজারে গিয়ে টাইপ করবো, একই পেজ আবার খুলবে। বুঝতে পারলাম? যেমন উদাহরণ দেখি, এরকম এই পেজটা এখন ক্লোজ করে দেওয়া হচ্ছে, কপি করে নেওয়া হয়েছে, এবার ক্লোজ করা হচ্ছে।
হলো? এইবারে দেখুন ওই পেজটা আবার এখানে কপি পেস্ট করা হচ্ছে, সেম পেজ, এই সেম ইউআরএল, দেখুন এটা মারা হলো, সেম পেজ খুলবে, দেখছেন? বুঝতে পারলেন? ইউআরএলটা শুধুমাত্র আমি মনে রাখবো, ইউআরএলটাকে কপি করে নিলাম, এবারে আমি পেজটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আমি আবার ব্রাউজার খুলে ওই ইউআরএলটাই দিলাম, সেম পেজটাই আসবে। তাহলে আমি ইনভেস্টিগেশনের জন্য পুরো পেজটা কেন মনে রাখতে যাবো, আমি শুধু ইউআরএলটা মনে রাখবো, আমি এটাই বলতে চাই।